গল্প মানেই অনুভূতি, গল্প মানেই জীবনের আয়নায় নিজেকে খুঁজে পাওয়া। স্বাগতম আপনাদের কথাকলের আয়নাতে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে নতুন অনুভূতি আর নতুন শিক্ষা। আজ আমরা শুনব একটি দারুণ গল্প, চিত্ত চিরে চৈত্র মাস। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্পের দ্বিতীয় পর্ব। বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আঁধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো, অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেবার পাত্র নয়, তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি, আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। ওহির কথা থামতে দেরি, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই, যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে 1 সেকেন্ড ব্যয় না করে। বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছে। বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করল, অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটার মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতেই খাবের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সবকিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হল, ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল, তবুও সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হল, বিরক্তও হল কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো। বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হল না। কণ্ঠের জোর বাড়াল, বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুজে রাখা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার শিওর হল বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই, যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যাল ফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাই রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম, সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচিই তো পাঠালো। ওহি ভ্রু কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকল গলদেশে। ওহি হাসল, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যেস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যেসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও ওহি আবার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতিই বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল, চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেলল কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরিই বলেছে? চেরি না বললে ওহি আপাও বা জানল কিভাবে? সবটা তাহলে চেরির কাজ? ভাবনার মাঝেই বাহারের ছোটখাটো একটা রাম ধমক ভেসে এলো, কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক ধমকে দু বোনই কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম
পরে আলাদা করে বলবো। এত ছোট্ট একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তালায় বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার দ্বিতীয় প্রশ্নটা ওহির উদ্দেশ্যে ছড়ল বাহার। তুমি কোনো মিথ্যে বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না? ওহি মাথা উপর নিচু করে সম্মতি প্রদান করল। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়াল। অথচ বয়ঃসন্ধি চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহিয়াপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনের সুখে গিটারে টুংটাং সুর তোলে। লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখা মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যস্ত ব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রসারিত হল। একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছিয়ে এসে দাঁড়াল। বাহার ঘুরল না ওহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠে বলল, কিছু বলবে? ওহি বলল, আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকাল না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখাল না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা নকল মানুষ, তা নকল হলেও বাকি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে চুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়সর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই। আপনি জলজল তো বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে। ওহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগল। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হবার কিছু নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল। অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডও আর দাঁড়াল না ওহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকোতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হল। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পাজোলা থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো চিত্রা। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরেতে ওর দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করবে,
যে বয়সে যেটা মানানসই সেটা করবে না, অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হল না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু। আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। ত্রিশান আর দিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা আর দাঁড়াল না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজন্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে, ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল ওহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। ওহি আপা শুনে ফেলল না তো? ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকালো সে। ওহি তখন ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিকশা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপুর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। ওহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হল। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে, চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করল, সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এ মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমক দিয়ে বলল, উঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, উঠো দ্রুত। তুমি না অনেক সাহসী, উঠো দ্রুত। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে দিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রা উঠে দাঁড়াল। ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল ক্রন্দনরত মেয়েটার দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পন্ন হল, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি। কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি।
হাতে তার বড় বড় দুটি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরে রিকশায় আসছি, পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসল রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগল। দুটো রিকশাই গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিচ্ছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারা আরও শব্দ তুলল। ওহি কেবল ব্যাফাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছেন। কেবল কাঁদছেন না চিত্রার মা, মুখ চোখ তার শক্ত, কঠিন। নারীজাতির মুখ চোখ ততটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরে সে একটু শক্ত প্রজাতির মানুষ, সে খুব সহজে নেতিয়ে যান না। নারীজাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমক দিয়ে দিয়ে ছোট যাকে চুপ থাকতে বলছেন, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষান আর দিহানও কাঁদছে, বোনদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থন হয়ে দাঁড়িয়েছে। ঔষধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরের 1-2বার ছুটিতে আসেন। ওনাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরি আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানীয়ের কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অবশেষে তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগল। প্রশ্নটা কেমন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা, চিত্রারও বাঁ হাতটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অবশেষে প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়, এতটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষে টানটান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সবাই হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো, তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করল, ওদের কি অবস্থা, কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালের অবস্থা ভালো না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাঁ হাত পুড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না, আপনাদের সাথে দেখা করতে চাইছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসায় দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমে আছে। চেরির মা হাউমাউ করে কান্না বাড়ালো। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না।
চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়, মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই, এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়, একরকমের ভালোবাসা প্রতিটা ছাত্রের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল, খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করল, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে উঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো, ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করল চিত্রার বাবা নুরুল সওদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোনো বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা যেন নেহাতি বেমানান মনে হল। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, ধুমকে বলল, তুমি নিজেই যেচে বিপদ ডেকেছ, তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছ নিজের দস্যিপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এই কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পুড়লে তুমি একাই পুড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এ অবস্থায়? নীরবতাকে আরেক ধাক অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা, বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাঁপা কণ্ঠ মুখে হাসি নিয়ে এসে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল শরীরে পড়া এসিডও বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি? কেবল ক্ষত বয়ে বেড়ানো। মরার মতো বাইচা আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর, যে যার মতন আঘাত দিচ্ছে, পারছে যত দূর। গিটারের শব্দটা থামল, পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শোঁ শোঁ করা বাতাসের কারণে মাঝে মাঝেই গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখল ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে, বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুলগাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা অদ্ভুতই লাগছে। বাহার মুখ চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশিই ভালো। হুট করেই ভীষণ ধোঁয়া ওড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে সে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তের স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুচকাল। দুপুরেই সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হয় না। ভাবতেই একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশিই প্রয়োজন। পানসে রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলে বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটার অনেক অংশই ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার।
বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেন গেট পার হয়ে বাইরে যেতে নিবে তন্মধ্যেই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আম্মাজানগোর কি খবর? আপনি তো দেইখা এসিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলানের এই অবস্থা, আমি কেমন কইরা সুখের নিদ্রা যামু কাও তো? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হল। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা, আম্মারা ভালো আছে? বাহার মুখ ছোট করল, বিরস মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নাই, তবে ওহির ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যালফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতন মনে হল। সে কেবল নির্বিশেষ তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখল, আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন, কান্না করে আর কি বা হবে। আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল, তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপটে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এবাড়ির মানুষগুলা বড্ড ভালো। ওহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে, ওর জন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানি চুবানি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনিরে তো তুমি দেখলাই। ওগোর এত বিপদ হইব ভাবি নাই। সবই পাপের ফল বুঝলা। বাপ মায়ের পাপ সন্তানরে ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগাল, কিন্তু সে প্রকাশ করল না, কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্যজাত এমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার নিস্তব্ধ রাস্তায় পা বাড়াল। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হম্বিতম্বিতে। কোনো মতেই সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশিই মনে হলো। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনা তার নেহাতি হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আধিক্যতা বাহারের ঠিক সহ্য হয়নি। তাই সে রাত 11টার দিকেই চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদমি, ফুপু, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে। উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তের শ্বাস ফেলে। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকি ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা ওড়ায়। সব রাতে করে, দিনেই এসব বড়লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোঁয়া ওঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতো চায়ের দোকানটা খোলা পেল বাহার।
সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎ মনে হলো তখনকার অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না পেয়েছে মেয়েটা। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছল বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়েরও একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখল একদম 4টে বাজে। ছোট্ট একটা শ্বাস ফেলল বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমোচ্ছে। বাহার যতটুকু জানে, হসপিটালের নিচের তলায় একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ভরাট ঘুম ঘুম কণ্ঠ ভেসে উঠল, বাহার ভাই, আপনি যে? বাহারের ভরকে যাওয়ার কথা, কিন্তু সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়াও জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেলল। বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করেই মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুমূর্ষ ডাক ভেসে উঠল, বাহার ভাই। এই ছিল কথাকলের আয়নাতে আজকের গল্পের 2য় পর্ব, চিত্ত চিরে চৈত্র মাস। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন। আর নতুন নতুন গল্প শুনতে কথাকলের আয়না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। খুব শিগগিরই আমরা ফিরে আসব গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মনে রাখবেন, গল্পের মাঝেই লুকিয়ে থাকে জীবনের অনেক কথা। কথাকলের আয়নার সাথেই থাকুন। ধন্যবাদ।